আমি খাবো না। আমি তো আপনার মত জানতে চাইনি। ফলে আর কথা বলার সুযোগ হলো না, বাধ্য হয়ে খেতে হলো সবটা খাবার। খাওয়া শেষে ঔষধ বুঝিয়ে দিল ফাইজান, তারপর মিহিসরে বলল, খেয়ে ঘুমিয়ে পড়ুন। আপনি আমি বাইরে আছি। অহেতুক কেন নিজের ঘুম নষ্ট করবেন? আমার ঘুমের জন্য আপনাকে বিরক্ত করতে ইচ্ছে হচ্ছে না। আপনি এখানেই ঘুমোতে পারেন আমার পাশে, আমার আপত্তি নেই। ফাইজান নিষ্পলক চেয়ে রইল, অবাক হলো কিন্তু কারণ জানতে চাইল না। আর রাত এখন গভীর, ক্লান্ত নেত্রে ঘুমরা হামলা করছে। তাই কিছু না বলে হুমায়রার পাশে শুয়ে পড়ল ফাইজান। হুমায়রা সরল না, মাঝে কোলবালিশের প্রাচীরও দিল না, চোখ বুজে ফেলল বিনা সংকোচে। রাশাদের উন্মুক্ত বুকে লেপ্টে আছে বিব্রস্ত ইলহা। বুকটা ক্ষণে ওঠানামা করছে, ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। মেয়েটা ক্লান্ত হয়ে কখন ঘুমিয়ে পড়েছে নিজেও জানে না। রাশাদ তাকে যত্ন করে বুকে আগলে রেখেছে, অপলক একাগ্র দৃষ্টি তাকে দেখছে। মায়া মুখশ্রী একদিন এভাবে তাকে লেপ্টেছিল, কিন্তু সেদিন শত দ্বিধা ছিল তাদের ভেতরে বাধা। আজ বাধাহীন মেয়েটা তার মাঝে লেপ্টে আছে, এখন থেকে আরও একজন তার জীবনে প্রাধান্য পাবে। সকল চিন্তায় তার নামটি স্মরণ হবে। এ যেন এক অবর্ণনীয় অনুভূতি। নিঃশব্দে হাসলো, ললাটে গাঢ় চুমু এঁকে মনে মনে বলল, কখনো আপনাকে কাঁদতে দিব না ইলহা। আপনার সকল অভিলাষার ঝুড়ি এখন আমার একান্ত, কারণ আপনি পুরোটা কেবল আমার একান্ত। গাঢ় তিমির, বাতাসের আনাগোনা ক্ষীণ, এর মাঝে কারোর মৃদু কুহানি কানে এলো। তন্দ্রায় আঘাত হানলো তা, সাথে সাথে চোখ মেলল হুমায়রা। শব্দটি পাশ থেকেই আসছে, শক্ত হয়ে খামচে ধরে আছে তার হাত। সবল পুরুষালী দেহ ক্ষণে ক্ষণে কাঁপছে, তীব্র শীতেও তার মুখশ্রী ঘেমে একাকার। ফাইজান কেমন দেখে কিঞ্চিত চিন্তিত হলো হুমায়রা। পরক্ষণে মৃদু ধাক্কা দিয়ে শুধালো, ফাইজান, আপনি ঠিক আছেন? কিন্তু মানুষটি সাড়া দিল না, বরং চোখ খিচে দাঁত চেপে শুয়ে রইল, নিশ্চিত দুঃস্বপ্ন দেখছে। হুমায়রার স্থির থাকলো না, দূরত্ব গুছিয়ে কাছে এলো সে। দ্বিধাহীন চিত্তে জড়িয়ে ধরল তাকে, পিঠে আলতো করে হাত বুলিয়ে মৃদুস্বরে বলল, কিছু হয়নি, সব ঠিক হয়ে যাবে, আমি আছি। মানুষটা তার কথা শুনলো কিনা কে জানে, তবে শক্ত করে আবদ্ধ করলো বাহুবন্ধনে। নিঃশ্বাস চিল্ল হুমায়রার চামড়া, মুখখানা লুকালো হুমায়রার বুকে, আহত স্বরে গোঙালো, আমি কিছু করিনি। আমি সত্যিই কিছু করিনি। আমি জানি আপনি কিছু করেননি, শান্ত হন। বেশ কিছুক্ষণ বাদে ফাইজান ক্ষান্ত হলো, নিঃশ্বাস ভারী হলো। হুমায়রা বুঝলো মানুষটি ঘুমিয়ে গেছে। হুমায়রার হাত এখনো ফাইজানের ভেজা চুলের ভেতর, নীলিন চোখ দেখছে ফাইজানের শান্ত মুখ। মানুষটার কপালে এখনো ভাঁজ, হয়তো জ্বরের ঘোর, নয়তো বাজে দুঃস্বপ্ন। তাই তো এমন বিলাপ বইছে। সকাল অবধি জ্বরটা সেরে গেলেই হয়। অবশ্য জ্বরের কি দোষ, মানুষটা কি কম বেখেয়াল? কয়েকদিন যাবৎ তার দর্শন পাওয়াটাও কঠিন হয়েছিল, মিটিং আর মিটিং। রাজনীতিবিদরা বুঝি এতটাই ব্যস্ত থাকে? সাত পুরুষের কখনো কেউ রাজনীতি করেনি, তাই হুমায়রাও জানে না। স্বামীর জন্যই যা একটু জানা। সামনের মাসে ভোট, কিছুদিন পর প্রচারের কাজ শুরু হবে, তাই তো পরশুদিন তাদের বৌভাত অনুষ্ঠিত হবে। কারণ ফাইজান তখন বাড়ি আসবে না, বেশিরভাগ সময় তাকে পার্টির অফিসেই থাকতে হবে। এখনই মানুষটার শরীরের এই অবস্থা, না জানি এরপরে কি হয়। ছোট্ট একটা দীর্ঘশ্বাস ফেলল হুমায়রা। ফাইজানের দেহের উত্তাপ তাকে পুড়িয়ে দিচ্ছে, কিন্তু নড়ার সুযোগ নেই, কারণ মানুষটি এখন গভীর ঘুমে। হুমায়রার শরীরটা ক্লান্ত লাগছে খুব, ফলে কখন চোখ বুজে ফেলল নিজেও টের পায়নি। শীতের এ শিশির ভেজা প্রভাত, সূর্যের কিরণ তখনও চিরতে পারেনি কুয়াশার পরত, চারিদিকে তখনও আধার। বাগানের পাতাবিহীন বড়ই গাছে বসে কালো কাকটাও অলস ভঙ্গিতে ডাকছে, সেই সাথে স্নিগ্ধ আজানের সুর। ইলহার ঘুম ভাঙালো সেই সুর। পিটপিট করে চোখ খুলতে নিজেকে আবিষ্কার করলো রাশাদের শক্ত বাঁধনে। মানুষটা ঘুমাচ্ছে এখনো। ইলহার গালজোড়া ধারণ করলো অব্যক্ত লজ্জা। খুব সতর্কতার সাথে নিজেকে ছাড়াতে চেষ্টা করলো, কিন্তু পারল না। তার পূর্বেই তন্দ্রাতুর ভারী স্বরে মানুষটি বলে উঠল। কোথায় যাচ্ছেন? ঘুমঘোর চোখে তাকালো রাশাদ, আরও শক্ত করে স্ত্রীকে কাছে টেনে নিল সে। নিস্তব্ধ ঘরটায় তখন শীতের সমীরের আনাগোনা। কম্বলের ভেতরেও টের পাওয়া যাচ্ছে হিম। সেই হিমের ভেতর উষ্ণ উদাম বুকের সাথে লেপ্টে আছে ইলহা। মানুষটির ঘোর লাগানো চাহনির দিকে তাকাতেও লজ্জা লাগছে। গত রাতের সুখময় অনুভূতি এখনও প্রগাঢ় স্মৃতিতে। ইলহার নত দৃষ্টিতে মৃদু হাসলো রাশাদ, ধীর স্বরে বলল, আজ একত্রেই নামাজ পড়ব। বলেই স্ত্রীর নত নেত্রপল্লবে চুমু আঁকলো। এরপর উঠে পড়ল রাশাদ। ইলহা জড়সড় হয়ে শুয়ে রইল, হৃদয়ে দামামা বাজছে। স্পন্দন বাড়ল মুহূর্তেই, খুব করে বুঝতে পারল মানুষটির মোহ তার রন্ধ্রে রন্ধ্রে মিশে গেছে। ভেজা চুলে গামছা পেঁচিয়ে গোসল সেরে বের হলো ইলহা। মুখে লেপ্টে আছে বর্ণহীন জলকণা। ঘরে এসে দেখলো মানুষটা জায়নামাজ বিছিয়ে আছে, অপেক্ষা করছে তার স্ত্রীর জন্য। ইলহা আর কিছু শুধালো না, নামাজে দাঁড়ালো স্বামীর পাশে। মোনাজাতে হাত উঁচিয়ে একটা দোয়াই করলো। আল্লাহ, এই মানুষটির পাশে শুধু ইহকাল নয়,
পরকাল অবধি থাকতে চাই, সেও তৌফিক দিও। চায়ের দুধ উতলে যাচ্ছে, চুলার আঁচ বাড়ানো। চামেলি ছুটে এসে আগুনের তাপ কমালো। হুমায়রা তখনও অন্যমনস্ক, ফলে সে চিন্তিত স্বরে শুধালো। ভাবি সাহেব, কিছু হয়েছে নি? হুমায়রা সম্বিত ফিরল, নিজেকে সামলে মাথা নাড়ল। তার চিন্তা তো সেই ফাইজানেই আটকে আছে। ঘুম ভাঙতেই পাশের স্থানটি ফাঁকা দেখল, বিছানা শীতল। প্রথম যা মনে এলো, মানুষটির জ্বর কি কমেছে? কিন্তু শুধানো হলো না, কারণ মানুষটিকে পায়নি। নামাজ পড়েও দুবার খোঁজ নিয়েছে, এমনকি নাস্তার সময়ও সে ছিল না। পরে জানতে পারলো সে ফরিদ ভাইয়ের সাথে বেরিয়েছে। মানুষটার জন্য এখনও চিন্তা কাটেনি। এই জ্বরের ভেতর বের হওয়া কি সত্যি দরকার ছিল? আজ নাস্তা বানানোর দায়িত্ব ইলহা নিজ ইচ্ছাতেই নিয়েছে। হুমায়রা এবং চামেলি কেবল সহায়তা করেছে। ভুনা খিচুড়ি আর মাংস ভুনা। নাস্তার টেবিলের প্রশংসায় পঞ্চমুখ সবাই। শামসুমিয়া তৃপ্তি করে খেলেন। খাওয়া শেষে ইলহাকে ডাকলেন, তৃপ্ত স্বরে বললেন, বুবু, তোমার সাথে বরকত আছে, মেলা তৃপ্তি পাইছি। বলেই একটা রূপার দুল হাতে দিলেন। ইলহা নিতে চাইল না, কিন্তু রাশাদের সম্মতিতে নিল। এই দুলটা শামসুমিয়ার মায়ের বিয়ের দুল। রাশাদের বউয়ের মুখ দেখে দেওয়ার নিয়ত ছিল, আজ সে নিয়ত পূর্ণ হলো। এর মাঝে হুমায়রার বৌভাতের কথা উঠল। শরীফা তখন প্রস্তাব দিয়ে বসলো, আপনারা আগামীকাল অনুষ্ঠানের পরই চলে যাবেন কেন? কয়টা দিন মেয়ের কাছে থেকে গেলে হতো না? শরীফার প্রস্তাব আতিয়া খাতুনের মনে ধরলেও রাশাদ বাদ সাধল, বিনয়ী স্বরে বলল, না চাচি, তা হয় না। বোনের শ্বশুর বাড়ি এতদিন থাকা ব্যাপারটা দৃষ্টিকটু। একেই আমার বিয়েটা হুট করেই হয়েছে এখানে, যদিও সেটা পরিস্থিতির কারণে, কিন্তু তাই বলে বৌভাতের পরও এখানে থাকাটা বেমানান। কথা যখন উঠলই, তাহলে আমার কথাটাও বলি। আমার একটা অনুরোধ, হুমায়রার বৌভাতের পর আমরা আমাদের সাথে হুমায়রাকে নিয়ে যাব। যে কি কথা! নায়রিতে মেয়ে যায়, কিন্তু ফাইজানের তো সময় হবে বলে মনে হয় না। সেটা তো জানি, ফাইজান সাহেব ব্যস্ত মানুষ, সামনের প্রচারের বয়স, তাকে বিরক্ত করব না বলেই আমরাই হুমায়রাকে নিয়ে যেতে চাই। শরীফার মন খারাপ হয়ে গেল। হুমায়রার সাথে তার সম্পর্কটা শাশুড়ি বউ কম, বন্ধুত্বের বেশি। তার বাচালতাকে মেয়েটা খুব সুন্দরভাবে মানিয়ে নিয়েছে। তার পাগলামিগুলোতেই সে সায় দেয়। সারাদিন তার সাথে থাকলে একাকিত্ব অনুভূত হয় না শরীফার। কিন্তু এখন মেয়েটিকে তারা নিয়ে যেতে চাইছে, সে নাও করতে পারছে না, কারণ তাদের অধিকারও আছে। শরীফা নিভুস্বরে বলল, ওর তো পরীক্ষা জুনে, ততদিন না হয় আমাদের এখানে থাকলো। আমিও ভেবেছি ওকে ভালো কোচিংয়ে ভর্তি করিয়ে দেব। সে তো অনেক দেরি। এখন কিছুদিন যদি ঘুরে আসতো তাহলে কি খুব মন্দ হবে? বলে বোর্ডটা হলেই তো কলেজ খুলে যাবে, তখন না হয় একেবারে ফাইজান ওকে দিয়ে আসবে। এর মাঝে শামসু মিয়া বলে উঠলেন, ভোর তো অনেক দূর মা, এক সপ্তাহখানেক মেয়েটা আমাদের কাছ থেকে আসুক। বৃদ্ধের কথায় এ যুক্তি তুলল না শরীফা। অবশেষে সে রাজি হতে বাধ্য হলো। ঠিক হলো বৌভাতের পরই সে রাশাদের সাথে যাচ্ছে। মধ্যাহ্নের প্রথম ভাগ, তপ্ত প্রখর রোদ্দুরে ভিজে লেপটে আছে শার্ট। ঘরে এসে জোরে ফ্যান ছেড়ে দিল ফাইজান। শীতের হিম আজ কম, সোয়েটার পরাটা ভুল হয়েছে। 3টে মিটিং করে আসলো সে, তার মাঝে 2টো প্রাতিষ্ঠানিক, আরেকটা গোপনীয়। প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদকের বাসায়। তৌফিক সাহেবের দমনের ব্যাপারটায় পার্টি অফিসে বেশ হইহুল্লা। দল দুভাগে বিভক্ত হয়ে গেছে যেন। বৃদ্ধ প্রবীণ সমাজ নবীনদের এই আগমনটা মানতে পারছেন না। তৌফিক সাহেবের আসনে প্রার্থী জেলা যুব সংগঠনের প্রাক্তন সেক্রেটারি। এত প্রবীণ নেতাকে সরিয়ে একটা ছোকরাকে সেই আসনে মনোনয়ন দেওয়া হয়েছে, ব্যাপারটি কেউই নিতে পারছে না। তৌফিক সাহেব তো রাগের বশে বলেই দিয়েছেন তাকে পারিবারিক রোষে ফাইজান ফাঁসিয়েছে। যদিও ব্যাপারটিতে কেউ সমর্থন দেয়নি, কিন্তু কখন পাশা পাল্টা যাবে হিসাব নেই। সিগারেটের শেষ টানটি দিতে দিতে মস্তিষ্কে ছক করছিল, তখনই ঘরে প্রবেশ করলো হুমায়রা। চোখাচোখি হলো তাদের। হুমায়রার হাতে খাবারের প্লেট। ফাইজান একটু নড়ে চড়ে উঠল, হাতে সিগারেটটা পিষে দিল দানিতে। মেয়েটাকে দেখেই সকালে স্মৃতি হানা দিল ফাইজানের মস্তিষ্কে। নীলির চোখে চেয়ে রইল সে অষ্টাদশীর দিকে। সকালে সে নিশ্চুপ শান্ত মুখশ্রী ঘামে লেপ্টে আছে। হুমায়রা খাবারের প্লেট এগিয়ে দিতে দিতে মৃদু স্বরে বলল, অসুখের মধ্যে খালি পেটে এগুলো খাওয়া উচিত নয়, আরো শরীর খারাপ হবে। মুখটা তেতো হয়ে আছে, তাই খাবারে অরুচি লাগছে। ধোয়া খাবার সময় মুখ তেতো লাগে না? হুমায়রা নিষ্পাপ স্বগতোক্তিতে হেসে ফেলল ফাইজান। তর্কে গেল না, প্লেটটি নিয়ে খেতে বসলো। খুব জোর করে 5-6 লোকমা খেয়েই উঠে পড়ল। জ্বরের ঘরে কিছুই খেতে ইচ্ছা করছে না। হুমায়রার ইচ্ছে হলো সুধা থেকে, কি খেতে ইচ্ছে করছে বলুন, আমি বানিয়ে দিচ্ছি। কিন্তু শুধানো হলো না। তার পূর্বেই ফরিদ চলে এলো। একবার অফিসে যেতে হবে, ওয়ার্কারের সাথে কথা বলতে হবে। ফাইজান আর অপেক্ষা করলো না, তাড়াতাড়ি গোসলে চলে গেল। চিপচিপে শরীরে এখন যাওয়াটা ঠিক হবে না। ফলে হুমায়রা ফরিদকে শুধু একবার বলল, ওনার দিকে খেয়াল রাখবেন ভাই, শরীরটা ভালো নয়।
বৌভাতের অনুষ্ঠান অনুষ্ঠিত হলো ফাইজানদের বাড়িতেই। বড় হাঁড়িতে রাধা হচ্ছে খাসির বিরিয়ানি। আলোকসজ্জায় নববধূ রূপে সেজেছে ঘর। বড় বড় নেতাগোতা থেকে শুরু করে মানুষের ঢল পড়ল। স্বেচ্ছাসেবক সংগঠনের সাধারণ সম্পাদক আনভীর ফাইজানের খুব ভালো বন্ধু। একত্রে তারা রাজনীতিতে হাতেখড়ি দিয়েছে। কলেজের ছাত্র, রাজনীতি থেকেই এই পথ চলা। বন্ধুর বিয়েতে বন্ধুর পা টান দেওয়া সকল বন্ধুর অধিকার। সেই সুবাদে সেও ছাড়ল না ফাইজানকে। মজা করে বলল, না জানিয়ে তলে তলে ঠিক বিয়ে করে নিলি। তলে তলে মানে? বারে একটিবারও ঘুণাক্ষরেও টের পাইনি, আর বলছিস তলে তলে মানে? ফাইজান নিঃশব্দে হাসল, তারপর বিদ্রূপের স্বরে বলল, তুমি তো দেখছি পত্রিকা পড়া ছেড়ে দিয়েছো। পড়লে জানতে আমি কিছুই তলে তলে করি না। বিয়ে আমার হেডলাইনেও এসেছে। এর মাঝে স্টেজে এনে বসানো হলো হুমায়রাকে। গোলাপি রঙের সিল্কের শাড়ি, মাথায় সাদা ওড়না। সদ্য ফুটন্ত গোলাপের ন্যায় স্নিগ্ধ কিশোরীর দিকে অপলক দৃষ্টিতে চেয়ে রইল ফাইজান। শুভ্র মুখখানির মায়ায় অলিকতায় সে যেন বুঁদ হয়ে আছে। ক্যামেরাম্যান ছবি তোলার জন্য আগ্রহ জানাতেই তার ধ্যান ভাঙল। ছবি তোলার মাঝেও তার অবাধ্য দৃষ্টি হুমায়রাতেই নিবদ্ধ। হুমায়রার অস্বস্তি লাগলো। ইলহাকে বলেছিল এত সাজবে না, কিন্তু ইলহা অনেকটা জোর করেই তাকে সাজিয়েছে। এখন বেমানান লাগছে কিনা ব্যাপারটা তাকে ভাবাচ্ছে। ফলে আর না পেরে শুধিয়েই বসলো। কি দেখছেন? আমার সর্বনাশ। আনমনে নিজ মনেই আওড়ালো ফাইজান। নিঃশব্দে হাসলো সে। তারপর কোমরে হাত রাখলো, হুমায়রার একটু কাছে টেনে নিল। অতিথিদের একটাই কথা জুটি মানিয়েছে। সকাল সকাল নাস্তা খেয়ে বেরিয়ে পড়ল রাশাদেরা। হুমায়রা তাদের সাথেই যাচ্ছে। ভেবেছিল ফাইজান হয়তো আপত্তি জানাবে, কিন্তু তেমন কিছু হলো না। এমনকি যাবার সময়ও ফাইজানকে নজরে পড়ল না। সে বেরিয়ে গেছে, মহাব্যস্ত সে কাজে। তবে গত রাতেই তার ঔষধগুলো নিজ হাতেই গুছিয়ে দিয়েছে। কড়া করে বলেছে, বাড়িতে যাচ্ছেন বলে অনিয়ম করবেন না। হুমায়রাও সাথে সাথে বলল, আপনিও বেশি ছাইপাশ খাবেন না, একেই জ্বরের শরীর। ফাইজান নিঃশব্দে হাসলো। ছোট বউয়ের শাসনগুলো ভারী বিচিত্র, কিন্তু মন্দ লাগছে না। সম্পর্কটা একেবারে স্বাভাবিক না হলেও খুব একটা অস্বাভাবিক নয়। গত রাতের কথাগুলো ভাবতে ভাবতে কাছে মাথা এলিয়ে দিল হুমায়রা। এর মাঝে ইলহার শরীর খারাপ করতে লাগলো। গাড়িতে ঝাঁকুনিতে বমি আসছে তার। তাই কিছু দূরেই একটা দোকানের সামনে গাড়ি থামানো হলো। সবাই গাড়ি থেকে নামলো। টুকটাক খাওয়া দাওয়া শেষে গাড়িতে উঠতে যাবে, ঠিক তখনই কোথা থেকে একটা ভারী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আঘাত করলো গাড়িটিকে। টুকিটাকি খাওয়া দাওয়া শেষে গাড়িতে উঠতে যাবে, ঠিক তখনই কোথা থেকে একটা ভারী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আঘাত করলো গাড়িটিকে। মুহূর্তেই পরিত্যক্ত মুড়ি টিনের মতো দুমড়ে মুচড়ে গেল গাড়িটি। ঘটনার আকস্মিকতায় আশেপাশের মানুষ জড়ো হলো। ভাগ্য খুব বেশি দয়ালু বিধায়ী সবকটা মানুষ, এমনকি ড্রাইভারও একেবারে অক্ষত আছে। ভাগ্যে হুমায়রা তাকে জোর করে বলেছিল, ভাই, আপনি ভারী কিছু না খেলেও চা খান, শীতের দিন আরাম পাবেন। তবে বেচারার গাড়িটার আস্ত নেই, বাম্পার বেরিয়ে আছে। কাজগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে আছে রাস্তায়। এটা তার জীবিকা ছিল। এদিকে ঘটনার পর মুহূর্তেই আতঙ্কিত আর্তনাদ বেরিয়ে এলো ইলহার মুখ থেকে। হাত দিয়ে চেপে ধরল সে মুখখানা। আর রাশাদ দু হাতে শক্ত বাহুজোড়ায় আগড়ে ধরল প্রিয় নারীদের। হুমায়রা স্তব্ধ দৃষ্টিতে বিক্ষত গাড়িটাকে দেখতে লাগলো। হৃৎপিণ্ড গলা অবধি এসে গেল যেমন হাঁসফাঁস করে, মানুষ ঠিক তেমন অনুভূত হচ্ছিল তার। শ্বাস ঘন হলো, গলা শুকিয়ে আসছে ক্রমশ। ইলহা এখনো আতঙ্কিত, ভীত। তার মুখখানা ত্রাসে ফ্যাকাশে লাগছে। বিস্ফোরিত নয়ন তাকিয়ে আছে গাড়ির ধ্বংসাবশেষের দিকে। শামসুমে এবং আতিয়া খাতুনও বেশ ভয় পেলেন। পৌর মুখশ্রীতে বিশ্রী আতঙ্কের ছাপ ভেসে উঠল। এতকাল শুধু টিভিতে কিংবা খবরের কাগজে এমন ভয়াবহ রকমের দুর্ঘটনা পড়েছে, আজ স্বচক্ষে দেখল। আশেপাশের লোকজন বারবার শুকুর আলহামদুলিল্লাহ পড়তে লাগলো। যে দুর্ঘটনা ঘটেছে তাতে কারোর বেঁচে ফেরত আসার সুযোগ হলো না। এদিকে কিছু মানুষ ধরপাকড় করলো ট্রাক ড্রাইভারকে। শুকনো রোগাপটকা মধ্যবয়সী পুরুষ। তার চোখে মুখেও তীব্র আতঙ্ক দেখা গেল, যেন এমন কিছু একটা সেও আশা করেনি। তীব্র হাড় কাঁপানো শীতেও সে ঘামছে তরতরিয়ে। ট্রাকেরও বেশ ক্ষতি হয়েছে, সামনের অংশ একেবারে ভেতরে ঢুকে গেছে। লোকজনের ভয়ে অথবা মৃত্যুর ভয়ে কোনো এক কারণে হলেও ড্রাইভারটি ভীত। তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে হাত জোর করে বলতে লাগলো, বিশ্বাস করেন আমার দোষ নেই, আমার গাড়ির ব্রেকটা নষ্ট হয়ে গেছে, আমার দোষ নেই। এর মাঝে একজন বলে উঠল, ব্যাটার নেশা করিছে, কি ভটকা গন্ধ। কথাটাই মুহূর্তে আলোড়ন তৈরি করলো। রাশাদদের গাড়ির ড্রাইভারও উত্তেজিত হলো। পুলিশ ডাকার হুমকি দেওয়া হলো। ট্রাক ড্রাইভারের আকুতি শোনা হলো না। কাউসার এত সময় দূরে গিয়েছিল ফাঁকতালে একটু মদ গিলতে। নেশাটা সকলের অগোচরে চালিয়ে যাচ্ছে নিষিদ্ধভাবে। এখানে এসে এমন হইহুল্লা দেখে সেও ভড়কালো। সুযোগ বুঝে সকলের আড়ালে ট্রাকের সামনে সিটে মদের ছোট্ট শিশিটা ফেলে দিল সে। লোকজন যখন ট্রাকে তল্লাশি করলো তখন মদের শিশি পেয়ে আরও উত্তেজিত হলো। শামসু মিয়া রেগে বললেন, এতক্ষণ পুলিশে খবর দেন।
অবশেষে পুলিশ এলো, ট্রাক ড্রাইভারকে ধরে নিল তারা। ট্রাক ড্রাইভার মারও খেয়েছে কম না, খুব অনুরোধ করলো কিন্তু কেউ তাকে সাহায্য করলো না। এদিকে তার অসহায় মুখখানা দেখে সামান্য দয়া হলো রাশাদের, কিন্তু ব্যাপারটা জীবনের উপর ছিল। ভাগ্য সহায় না হলে প্রতিটা মানুষই জীবনের মায়া ত্যাগ করত। পুলিশের এসআই আশ্বস্ত করে বললেন, দুর্গা দিলেই বেটা সব নাটক বেরিয়ে যাবে। সঠিকভাবে তদন্ত করবেন যেন নির্দোষ শাস্তি না পায়। সব কাণ্ডে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হলো গাড়িওয়ালা। তাকে আশ্বস্ত করা হলো ক্ষতিপূরণ দেওয়া হবে। ইলহা এখনও স্বাভাবিক হয়নি, জড়সড় পাথরের মতো বসে রয়েছে। মস্তিষ্ক জুড়ে আতঙ্ক, বারংবার মনে হচ্ছে তার বাবার হাত নেই তো। আকিব শাহরিয়ার মানুষটা ভীষণ জেদি, অহংকারী, তার দ্বারা অসম্ভব কিছুই নয়। যাবার আগে সে শান্ত হুমকিও দিয়ে গিয়েছিল। এই দুর্ঘটনাটি সেই হুমকির অংশ নয় তো? হুমায়রা তার দিকে পানি এগিয়ে দিল, মৃদুস্বরে বলল, তুমি ঠিক আছো? নিস্তব্ধ বিমূঢ় চোখে চাইল ইলহা। হুমায়রা তার হাতটা আলতো করে ধরল, আশ্বস্ত গলায় বলল, এত ভয় পেলে হয়? আলহামদুলিল্লাহ কিছু হয়নি তো। যদি হতো? মৃত্যুকে তুমি আমি কি থামাতে পারবো? যখন মৃত্যু লেখা তখন সেটা হবেই, এটা চিরন্তন সত্য। তোমার ভয় লাগে না? ভয় লাগে না বললে মিথ্যা বলা হবে। নিজের মৃত্যুর থেকে প্রিয়জন হারানোর ভয় বেশি হয়। আগে তো 3জন প্রিয় ছিল, এখন আরো 3জন জুটেছে, কিন্তু তাই বলে মৃত্যু ভয়ে গুটিয়ে ম্লান হয়ে রইব, সেটা ঠিক নয়। জীবন তো থেমে থাকে না। এই দেখো, আমার মা আমাদের ছেড়ে পালিয়ে গেছে। আমি জানিও না সে বেঁচে আছে কিনা, কিন্তু তার জন্য আমার জীবন থেমে তো নেই। তাই বলছি, যা হয়েছে ভুলে যাও। আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি, এর থেকে আর ভালো কি হতে পারে? হুমায়রার কথায় মৃদু হাসলো ইলহা। ভয়টা একেবারেই কাটেনি, তবে তাদের কিছু হয়নি, এটাই যথেষ্ট। কত বড় একখানা বিপদ গেল। ইলহা ঠিক করলো সে সৎকা দিবে, শ্বশুরবাড়ি যেয়ে রাশাদকে বলবে কথাটা। শামসু মিয়ার হৃদব্যাধি আছে। এত বড় দুর্ঘটনার পর তিনি ঠিক করলেন আজ আর যাত্রা করবেন না, শহরে ফিরে যাবেন। আগামীকাল আল্লাহর নাম নিয়ে বের হবেন। রাশাদ যদিও আপত্তি করলো, কিন্তু দাদা দাদির জেদে তার আপত্তিটা জায়গা পেল না। ইলহার শরীরটাও ভালো নেই, প্রথমেই জার্নির জন্য কিছুটা খারাপ ছিল, আরও ফ্যাকাশে হয়ে আছে আতঙ্কিত দুর্ঘটনায়। তাই বেশি তর্ক করলো না, শেষ অবধি ফিরে গেল ফাইজানদের বাসায়। হুমায়রা ফিরে আসায় শরীফা অবাক হলো। ঘটনা শোনার পর তিনিও চিন্তিত হলেন। ট্রাক ড্রাইভারের মদ খাওয়ার কথা শুনে গর্জালেন বেশ। কত বড় সাহস, মদ খেয়ে গাড়ি চালায়! আল্লাহর লাখ লাখ শুক্রিয়া যে তোমাদের কিছু হয়নি। বেটাকে সামনে পেলে গুনে গুনে 4টা থাপ্পড় মারতাম, আর একটা জুতার বাড়ি। ছি! আরও 3-4টা খাস বাংলা গালি দিলেন। হুমায়রা তাকে শান্ত করার চেষ্টা করলো। আম্মা, ওনাকে ধরে নিয়ে গেছে পুলিশ। কথাটা শুনে ক্ষীণ শান্ত হলেও একেবারেই চিন্তাটা উবে গেল না শরীফার। এর পূর্বেও এমন ঘটনার মুখোমুখি বহুবার হয়েছে। এই রাজনীতি নামক অভিশাপটা শুধু রক্তক্ষরণই জানে, কখনো সুখ দেয়নি শরীফাকে। কিন্তু তার ক্ষত হৃদয় না বাবা দেখেছে না ছেলে। তিক্ত দীর্ঘশ্বাস ফেলল শরীফা, হুমায়রাকে শুধালো, ফাইজানকে জানিয়েছ? হুমায়রা আমতা আমতা করলো সে জানায়নি। মানুষটিকে জানানোর কথাটা মাথায় ছিল না। যখন মাথায় আসলো তখন মনে হলো এখন জানানোটা খুব একটা অপরিহার্য নয়, কারণ দোষীকে শাস্তির জন্য নিয়ে যাওয়া হয়েছে। শরীফা এবার বিরক্ত হলেন। যেমন ছেলে তেমনই ছেলের বউ, কেমন ছন্ন ছাড়া। তার প্রায় মনে হয় সে দুটো উদাসীন গরুকে এক খুঁটায় বেঁধে রেখেছে। ফলে নিজেই বাধ্য হয়ে ছেলেকে ফোন করলো। ফরিদের কাছে ফাইজানের ফোন। দুবারের পর সেই ধরল ফোনটা। শরীফা ধমকাতেই ফাইজানকে ফোনটা দিল। ফাইজান একরাশ বিরক্তি নিয়ে বলল, কোন মহাভারত অশুদ্ধ হয়েছে মা? ঠাডা পড়েছে নাকি বাড়িতে? কোনো দরকার ছাড়া আমি ফোন করতে পারবো না? না, আগামী 1 মাস না। লাথি দেবো মুখ চেয়ে। সেটাও 1 মাস পর। এখন রাখো। নির্লিপ্ত ভাবলেশীন স্বরে উত্তর দিল ফাইজান। সাথে সাথে শরীফা বলে উঠল, হুমায়রাদের গাড়ির দুর্ঘটনা ঘটেছে। গাড়ি পুরাই চিড়ে চ্যাপটা, ট্রাক এসে পেছন থেকে মেরে দিয়েছে। কথাটা শুনে ক্ষণসময় চুপ করে রইল ফাইজান। নীরবতা ভেঙে বেশ শান্ত কিন্তু গম্ভীরভাবে শুধালো, কারোর কিছু হয়েছে কি? না, সবাই বাসায় ফিরে এসেছে। গাড়িওয়ালাটা গাড়ি আর ঠিক হবে না, তাকে ক্ষতিপূরণ দিতে হবে বলে মনে হচ্ছে। ঠিক আছে। আর কিছু বলবি? হুমায়রার কথা জিজ্ঞেস করবি না? শরীফা ছেলের অভিব্যক্তি শোনার জন্য অধীর হলেন, কিন্তু হতাশা ছাড়া কিছুই হাতে পেলেন না। ছেলে নির্লিপ্ত উত্তর দিল, মাত্রই তো বললে সবাই ঠিক আছে। ও তোর বউ ফাইজান। ফাইজান আবারও চুপ করে রইল কিছু সময়। তার এই কাঠখোট্টা স্বভাব সহ্য হয় না শরীফার। ফলে রাগে ফোন কেটে দিল সে। সারা জীবন ছেলেটা তেতুই থেকে গেল। অবশ্য এখানে তার দোষও আছে। একবার ছোটবেলায় বেশ জ্বর হয়েছিল ফাইজানের, ভীম জ্বর, গলা ফুলে একাকার।
ডাক্তার ও বদ্যি, হোমিওপ্যাথি, এলোপ্যাথি কোনো ওষুধেই কাজ হচ্ছিল না। তখন তার গ্রামের এক হাতুড়ে ডাক্তার থানকুনি, তুলসী, অর্জুন আর চিরতার রস মিলিয়ে একটা তেতো ওষুধ খাওয়াতে বলেছিল টানা 1 মাস। কোনো মিষ্টি, চিনি, তালমিশ্রি খাওয়ানো হয়নি এই সময়টাতে। সে কারণেই ছেলেটা এত তেতো। শরীফা হুমায়রাকে ডেকে বললেন, এখন থেকে বরকে সকাল সন্ধ্যে মনে করে মধু আর তাল মিষ্টি খাওয়াবা। কেন আম্মা? ছাগলটা একটু মিষ্টি কথা বলবে। হুমায়রার হাসি পেল কিঞ্চিত, কিন্তু হাসল না। হাসিটা নীরবে গিলে ফেললো ফাইজান। ফিরল 9টা নাগাদ। ঘরে এসে সে পা বাড়ালো শামসুমিয়ার ঘরে। আসবো দাদা? এক্ষণ পুলিশে খবর দেন। আরে জামাই যে আও বউ। শরীর কেমন আপনার? মার থেকে শুনলাম ঘটনাটা। তখন পার্টি অফিসে ব্যস্ত ছিলাম। আজ একটা মিডিয়া প্রচারও ছিল, টক শো। এই কারণেই আমি তখনই আসতে পারিনি। তবে আমি থানায় গিয়েছিলাম। ব্যাপারটার গভীর পর্যন্ত যাওয়া হবে, নিশ্চিন্তে থাকবেন। ফাইজানের আন্তরিকতা অস্বীকার করার জো নেই। ছেলেটার শুষ্ক মুখ জানান দিচ্ছে দিনটি কম ধকলের ছিল না, তবুও সে তাদের জন্য ভাবছে। এর চেয়ে বেশি কি চাই? আতিয়া খাতুন শুধালেন, ভাই আপনি খাইছেননি? মুখখানে কি রকম শুকনা লাগে? মিথ্যে বলবো না, এখনো খাইনি, সময় হয়নি। সে কি তা? হুমায়রা খাওন দেয় নাই? হুমায়রা, হুমায়রা। আতিয়া খাতুন ব্যস্ত হলেই বাধা দিল ফাইজান। মৃদুস্বরে বলল, ব্যস্ত হবেন না দাদি, আমি এখন খাবো না, ফ্রেশ হয়েই খাবো। তাহলে যাও জামা কাপড় ছাড়ো, তারপর খাইয়া লও। জি। ফাইজান উঠে দাঁড়ালো, যাবার জন্য তৎপর হয়েও একটু থামলো। ধীরস্বরে বলল, একটা অনুরোধ ছিল দাদা, বলি। ফাইজান ঘরে ঢুকতেই হুমায়রাকে দেখতে পেল। হাতের বেলটা বাঁধার চেষ্টা করছে অনেক সময় যাবৎ, কিন্তু পারছে না। তবুও অধ্যবসায় চালিয়ে যাচ্ছে। ফাইজান দীর্ঘশ্বাস ফেলল। ধপাধপ পা ফেলে তার কাছে গেল। কিছু না বলেই বেলটা পরিয়ে দিল। হুমায়রা ক্ষণিকের জন্য চমকালেও নিজেকে সামলালো। দুজনের মাঝে চোখাচোখি হলো খুব ক্ষণিকের জন্যে। স্বল্প সময় নীরবতায় ল্যাপটানো মুহূর্ত। বাহিরের শীতল বাতাস গা গলিয়ে প্রবেশ করছে জানালা দিয়ে। সোয়েটার পরা থাকলেও ঠান্ডা লাগছে হুমায়রার। তার ঠোঁট কাঁপছে। কিছু সময় নীলিন ধারালো চোখ তা দেখলো। এরপর সময় না নষ্ট করে তার লাগেজ খুলল। সব কাপড় একে একে বের করলো। হুমায়রা অবাক স্বরে শুধালো, ওগুলো বের করছেন কেন? আমি তো কাল যাব। আপনার কোথাও যাওয়া হচ্ছে না? নিস্তব্ধ ঘরটায় কথাগুলো প্রতিধ্বনিত হলো। হুমায়রা একরোখা স্বরে শুধালো, মানে? আমি মনে হয় বাংলাতেই বলেছি, আপনি কোথাও যাচ্ছেন না। এবার কিছুটা নড়ে চড়ে উঠল কিশোরী। ফাইজানের চোখে চোখ রেখে নির্ভীক স্বরে বলল, আমি কারণ জানতে চাইছি। আপনার জন্য নিরাপদ নয়। আমার বাড়ি আমার জন্য নিরাপদ নয়? না, হতেই পারে। আর এখানে আপনার কোনো কমতি তো রাখছি না আমি। একটা দুর্ঘটনা ঘটেছে বলে আমি আমার বাড়িতে যাব না? এটা কি স্বৈরাচারিতা নয়? তর্ক করবেন না হুমায়রা। আর বিয়ের পর শ্বশুর বাড়ি আপনার বাড়ি। বাপের বাড়ি যাবেন বেড়াতে, ভোট হোক আমি নিয়ে যাব। আপনি আমার দৃষ্টির আড়াল হবেন না। আর এটা আমার অনুরোধ নয়। ফাইজানের রুক্ষ বক্তব্যে মনক্ষুণ্ণ হলো কিশোরী। সে জানে ওই বাড়ি তার এখন আর নেই, কিন্তু তার মায়া তো এখনো লেপ্টে আছে স্মৃতিতে। সেই মাটির ঘর, কলপাতার রান্নাঘর, মেঠোপথ, সেই পানির কলধ্বনি, পাখির কলরব, নিষ্ঠুর রৌদ্রস্নান। একটানে কি সেই স্মৃতি ছিঁড়ে ফেলা যায়? আহত স্বরে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।